সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির 11 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। রাত দিন লোক আসছে, বড় লোক ছোট লোক মানামানি নাই। কি হে, না না, তার জমিটো বাদ দিয়ে রাস্তা একটু সরিয়ে করতে হবে। গরিব কোনো চাষি এসে বলছে তার মোটে 2 বিঘে জমি, রাস্তাতে চলে যেতে 10 কাঠা। তাহলে সে কি করে বাঁচবে? এই জমিটুকু ছাড়া তার আর কিছু নাই। ওই জমিটুকুন থেকে যে ধানসি পায় তাই দিয়ে ভাত, কাপড়, তেল, নুন, ডাল, কেরাসিন সব জোগাড় করতে হয়। 10 কাঠা চলে গেলে সে ছেলে মেয়ে নিয়ে উপোস করে মরবে। এরকম কথা নিয়ে কত গরিব চাষাভুষোজি প্রত্যেক দিন আসছে তার হিসেব নাই। ওদিকে বড় লোক যারা, তাদেরও আসার কামাই নাই, তাদেরও ওই একই আবদার, তাদের জমি থেকে রাস্তা সরিয়ে নিতে হবে। এদের নিয়ে বিপদ বেশি, বুঝলে? গরিবদের তাড়িয়ে দিলেই হলো। যা যা দিকে নিয়ে এখান থেকে স্টেশনে যাবার রাস্তা হতে হবে। সে রাস্তা কি আসমান থেকে আসবে? রাস্তা হবে, গ্যাট গ্যাট করে হেঁটে বাবুর মতো স্টেশনে গিয়ে ট্রেন ধরবি। তার জন্য একটু স্বার্থত্যাগ করবি না? যা, ম্যাপ হয়ে গিয়েছে, সে আর কেউ বদলাতে পারবে না। ক্ষতিপূরণটা যাতে ঠিক হয় সেটা দেখব। যা। গরিব চাষিদের এসব কথা বলে আটকাতে পারা যায়। বড় বড় জমিওয়ালাদের কি বলবে? 1 কাঠা জমি গেলে গরিবের যত না গায়ে লাগে, ঈদের লাগে আরো 10 গুণ। সব রাঘব বোয়াল আবার কিরকম গুণধর। জমি বাঁচাবার লেগে পয়সা খরচ করতেও তারা রাজি, পারলে গভর্নমেন্টকেও ঘুষ দেয়। আমি জানি কত পারত সিধে রাস্তা করতে, আর যতটুকু সম্ভব গরিবের জমি বাঁচাবার লেগেই চেষ্টা করবে। শেষ পর্যন্ত কি হলো জানি নে। রাস্তা হতে সময় অনেকটাই লাগলো, 4-5 বছর পেরায়। রাস্তা কর্তা কিছুতেই সিধে করতে পারবে না। অবশ্যই সে একা তো আর রাস্তা করে নাই, আরও সব মেম্বাররা ছিল, মেলা ওপরওয়ালা ছিল। তবু রাস্তা তো তার এলাকাতেই হচ্ছে, তার দায়িত্বই বেশি। কর্তা কখনো কখনো বলতো, মুখটা তখন একটু খুশিতে ভরা, অমুক খুব গরিব মানুষ, বেচারার মোটে 1.5 বিঘে জমি। চাষবাসের শেষ দিনে গাঁয়ের লোক ব্যাগারে তার জমিটুকু আবাদ করে দেয়। সেজন্যে সারা মরশুম সে নিজেই ব্যাগার খাটে। তার ওইটুকু জমির 3 কাঠা রাস্তায় চলে যাচ্ছিল। কি করব, কোনো রকমে জমিটুকু বাঁচিয়ে দিলাম বটে। রাস্তা কিন্তু ওই জায়গাটায় তেরা বেঁকা হয়ে গেল। 2-1 জায়গায় বড় লোকদের চাপিয়ে ওরকম করতে হয়েছে। না, যেমন রাস্তা হবে মনে করেছিলাম তেমন হবে না। হবে হবে হচ্ছে হচ্ছে করে রাস্তা হতে বেশ ক বছর লেগে গেল। তারপর শুনলাম জেলার বড় সাহেব আসবে, বিদেশি ব্রিটিশ সাদা সাহেব। সেই সাহেব এসে ফিতে কাটবে, তারপর সবার লেগে রাস্তা খুলে দেবে। আমাদের জান ভয়ে কোণে কোণে লুকুইতে লাগলো যখন শুনলাম সাহেব গাড়ি নিয়ে নতুন রাস্তা দিয়ে সোজা আমাদের বাড়িতেই আসবে। তারপর যেখানে ফিতে কাটার ব্যবস্থা হয়েছে সেখানে যে যা করবার করবে। সাহেবরা কেমন খায়, কি করে কিছুই জানি না। আমরা তো কোন ছাড়, এ কর্তারাই তার কোনো কথা বুঝতে পারবে না, একটা কথা তাকে বলতেও পারবে না। এসব কথা কর্তাকে বলতে গেল, তা সে রেগে ধমকে দিলে, এসব তোমাদের ভাবতে হবে না, বাড়ির কোনো খাবার সাহেব খাবে না। যেমন আসবে তেমনি সোজা গিয়ে চেয়ারে বসবে, কাগজপত্রে সই করবে। খামারে গাড়ি দাঁড়িয়ে থাকবে, 5 মিনিট বড় জোর 10 মিনিট, তার বেশি সাহেব এখানে থাকবেই না। আমরা সদর থেকে দার্জিলিং চা, বিলিতি বিস্কুট এসব আনিয়ে রাখবো, যদি কিছু খায় তখন দেখা যাবে। সাহেব যেদিন আসবে সেদিন সারা গায়ে উৎসব। আধা বেলায় আসবে সে, সেদিন গায়ের সবাই সকালবেলাতেই গা ধুয়ে যার যেমন ভালো জামা কাপড় আছে তাই পরে ঘরের মাঠের কাজকর্ম বাদ দিয়ে অপেক্ষা করতে লাগলো কখন সাহেব আসবে। হিঁদুদের সব এওতিরা
শীতেতে সিঁদুর দিয়ে চুল আঁচড়ে নিজের নিজের বাড়ির দুয়ারের গোড়ায় দাঁড়িয়ে থাকলে, মুসলমান বাড়ির বৌঝিরাও দেউড়ি দুয়ারের আড়ালে আবডালে দাঁড়িয়ে রইলে সাহেব এলে দেখবে বলে। ওই সব থেকে সাহেবের গাড়ি হয়তো যাবেই না, তবু সব দাঁড়িয়ে রইলে, আর সারা গায়ের হিন্দু মুসলমান পুরুষ মানুষদের প্রায় সবাই আমাদের দলিজের সামনে খামার বাড়ির মাঠে এসে জমায়েত হলো। স্কুলেও সেদিন ছুটি দেওয়া হয়েছিল। মাস্টাররা সব ফর্সা জামা কাপড় পরে এসে, বোর্ডের মেম্বার, আদালতের কেরানিবাবুরা, গায়ের আর ভদ্রলোকদের কেউ আসার বাকি নাই, সবাই হাজির। শুধু আমাদের বৌঝিদেরই একটুও বেরোনোর হুকুম নাই, এমনকি বেশি উঁকি ঝুঁকি মারলেও গিন্নি রাগ করবে। কেউ বললে না, তবু জানতে পারলাম সাহেব কখন এলে। সব যেন কেমন হয়ে গেল, পাখি ডাকতে ভুলে গেল, ছেলে কাঁদতে ভুলে গেল, কি জানি বাতাস দিতেও যেন ভুলে গেল। সব চুপচাপ। কি না, সাহেবে এসে। আমি কর্তার ঘরে যে পরচালির দিকের দরজাটো খুলে দেখি খামার দলিজে লোকে লোকারণ্য। এক পাশে ধুলোয় ঢাকা একটা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে, লাল পাগড়ি পরা কত সেপাইও রয়েছে ইদিকে ওদিকে, আর দলিজের লোকজন সবাই দাঁড়িয়ে আছে। শুধু একজনা একটু চেয়ারে বসে আছে, লাল টকটকে এক সাহেব। সাহেবকে পরিষ্কার দেখতে পাচ্ছি না বটে, কিন্তু কতগুলো মানুষের মধ্যে ওই একজনাকেই শুধু চোখে পড়ছে। কি তার গায়ের রং, কি তার পোশাক আশাক! সাহেব থুতনিতে 2 হাত দিয়ে বসে আছে, এইটুকুন শুধু দেখতে পেছি। কি যেন শুনছে। তখন দেখতে পেলাম খাটো ধুতি আর মোটা কাপড়ের পাঞ্জাবি পরা, গলায় উড়ুনি জড়ানো এক ভদ্রলোক চেঁচিয়ে চেঁচিয়ে কি যেন একটু পড়ছে। লোকটার চোখে চশমা, তো পড়ার কাগজটা ধরে আছে মুখের ওপর, আর কি জোরে জোরে যে পড়ছে সে কি বলবো, মনে হচ্ছে যেন যাত্রা করছে। কথা কিছু কিছু শুনতে পেছি বটে, কিন্তু বুঝতে পারলাম না কিছুই। কর্তার কাছে পরে শুনেছিলাম, বুঝবো কি, সে তো বাংলা কথা লয়, সাহেবদের নিজেদের কথা, ইঞ্জিরি। তা বেশিক্ষণ হলো না এইসব, একটু বাদেই উঠে পড়ল সাহেব, গাড়িতে যেয়ে উঠল। গাড়ি ভোঁ করে খামার থেকে বেরিয়ে গেল। আর বললে কি লোকে পেত্তয় যাবে যে এক লহমার মধ্যে অত বড় খামার দলিজ একদম ফাঁকা। জি যেমন করে পারলে দৌড়ইলে গাড়ির পেছু পেছু। কর্তাকেও দেখলাম নিজের দলবল নিয়ে বেরিয়ে গেল। কর্তা কিন্তু তেমন সাজগোজ করে নাই, বাড়ির বাইরে গেলে যেমন পোশাকে থাকে তেমনি। পরনের ধুতিটো তার বরাবরই একটু দামি, উড়ুনি অবশ্য একটু নিয়েছে আজ। এলাকার যে এত বড় বড় লোক আজ সঙ্গেই আছে সব। পাশের গায়ের গোসাই আছে, এমন দিনেও কিন্তু খালি গায়ে, একটা চাদর শুধু জড়ানো, কপালে চন্দনের ফোঁটা, তিলক কাটা। গায়ের ভরসাজি, পাঠক, পাল, খান, নন্দী এরা তো আছেই। মেয়ে মোকাদিম এদিকে একটু কম, তাও 2-3 জনা এসে আজকের দিনে। রাস্তা চালু হয়ে যাবার পর আমি একদিন আবদার ধরলাম রাস্তা দেখতে যাব। কর্তা কিন্তু এরকম আবদারের মান রাখত। মোষের গাড়ি এলো, স্টেশন পর্যন্ত যেয়ে আবার ফিরে আসা হবে। বউদের আর কেউ যেতে চায় না। কর্তা মাকে শুধুলে গিন্নি যাবে কিনা। একটু হেসে আমার শাশুড়ি বললে, রাস্তায় আমার আর দরকার নাই বাবা, রাস্তা ধরে এখন আর কোথাও যাবার নাই। যে কদিন আসি সব রাস্তা আমার এই বাড়িতে, তোমরা যাও। পূব দিকের গাঁগুলো থেকে রাস্তা এসে গায়ে ঢুকেছে বটে, তবে সেই রাস্তা কিন্তু গায়ের ভেতরে এসে মিলেছে গায়েরই মাঝখানের পুরনো রাস্তায়। গায়ের ভেতরে এই রাস্তা তো চিরকালে ব্যবহার হচ্ছে, তাই গায়ের ভেতরে আর নতুন সড়কের কোনো কথা নাই। কিন্তু গাঁ থেকে বেরিয়েই দেখলাম নতুন রাস্তা বড্ডা একা বেঁকা। গোড়াতেই অত একা বেঁকা কেনে শুধুলে কর্তা বললে,
ধরো মহারাজের দিঘির দক্ষিণ পাড় পাওয়া গেল, কারুর জমি আর মারা গেল না। রাস্তা এখান থেকে যদি সোজা করি, প্রথমে এই বড় ভাগাড়টা যাবে, তখন গায়ের মরা গরু মোষ ফেলবে কোথা লোকে। তারপর যাবে গরু মোষ চড়ার এই বিরাট পগার, তারপর যাবে ছেলে ছোকরাদের এই পেল্লাই খেলার মাঠ। এত বড় মাঠ আশেপাশের কোনো গায়ে নাই, মহারাজার সম্পত্তি, স্কুলের জন্যে দেওয়া। ভাগ করলে 3টে মাঠ হবে খেলার। এই মাঠ কি নষ্ট করা যায়? যাক না রাস্তা একটু ঘুরে। গায়ের লোকের এত কি আর তাড়া। সত্যি এত জায়গা ছেড়ে দেওয়ার লেগে রাস্তায় অনেক ঘুর হয়েছে। কুটুর কুটুর করে গাড়ি যেচে তো যেচেই। কেউ যদি হেঁটে স্টেশনে যেতে চায়, তাইলে আর্ধেক সময়ে যেতে পারবে। লোকে কি আর শোনে? বর্ষাকালটা বাদ দিয়ে সারা খরানের সময়ে ভাগাড়ের ওপর দিয়ে পগার দিয়ে খেলার মাঠ ধরে সবাই গাড়ি নিয়ে যাতায়াত করত। শুধু কি তাই, নতুন শয়রানের অনেক জায়গাতেই দেখলাম যা তা ঘুরুনি হয়েছে। ডাইনে ঘুরল তো পাজে বাঁয়ে ঘুরল, তারপর আবার ডাইনে ঘুরল। কর্তা হেসে বললে, এসব বেশিরভাগই হয়েছে গরিবের জমি বাঁচানোর জন্যে। বড় লোকের জমি বাঁচানোর লেগে এরকম ঘুর কি একটাও হয় নাই? তাকে আর না হয়েছে? হ্যাঁ, লোকে অবশ্যই বলতে পারে রাস্তা ছিল না, রাস্তা হয়েছে, লোকের চলাচলের সুবিধে হবে, এই পর্যন্তই। এত ঢোল পিটোবার কি আছে তা নিয়ে? লোকের চাষের জমি নিয়ে আবার সেই জমিরই দুপাশের মাটি নিয়ে কুলি মজুর লাগিয়ে রাস্তা তৈরি হয়েছে। উঁচু মাটির সরান, দুপাশে তার লম্বা খালের মতো নালা। সেখানে চাষের কাজ কিছু হবে না। ক্ষতি তো মানুষের হয়েছেই, তবু বলা যায় ক্ষতির চাইতে লাভই বেশি হয়েছে। তাই বলে তত বাহাদুরের কিছু নাই। আমিও তাই বলি, বাহাদুরের কিছু নাই। কাজটা করার দরকার ছিল। আমি না করলে একদিন না একদিন আর কেউ করতে হতোই একদিন। কপাল গুনে আমার ওপরেই দায়িত্ব পড়ল। এ নিয়ে বুক ফুলিয়ে আমার বলার কিছু নাই। এমন করে কথা কর্তার মুখে কোনোদিন শুনি নাই। সে কথা বলেই যেতে। আমি ভাবি অন্য কথা। একজন মানুষ দুনিয়ায় আর কদিন থাকে, কিন্তু মানুষ চিরকাল থাকবে। একজন একজন করে ধরলে কোনো মানুষই বেশি দিন দুনিয়ায় নাই, তবু দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত দুনিয়ায় মানুষ থাকবে। এই যে রাস্তা হলো, ধরো আমার ওছিলাতেই হলো, আমার লোভ লালসা যাই থাকুক, হলো তো রাস্তা নাকি? আমি 2 দিন বাদে দুনিয়া ছেড়ে গেলেও এই রাস্তা থাকবে। কতদিন থাকবে? আমি বলছি বহুকাল থাকবে, আর নষ্ট হবে না। রাস্তা হয়তো অন্যরকম হবে, পাকা হবে, কত গাড়ি ঘোড়া চলবে। আমার 3 পুরুষ 4 পুরুষ পরের মানুষেরা এই রাস্তা দিয়েই চলাচল করবে। কারুর মনে থাকবে না আমার নাম, আমাদের কারুর নাম, তবু রাস্তাটা থাকবে। এই মনে হলে মনে হয় আমি চিরকাল থাকলাম। কথাগুলি যা সে বললে সোজা কথাতেই বললে। সব কথা বুঝতে না পারলেও কিছু তো বুঝলাম। যা বুঝলাম তাতে আমার গা কিরকম করতে লাগলো। কত কেমন লোক, ওকে কি আমি চিনি? ও যদি সবসময়ে এমনি করে কথা বলতো, তাহলে আমি হয়তো ওর সাথে ঘর করতে পারতাম না, খুব ভয় হতো। কিন্তু তা লয়। এরকম কথা সে আর কবার বলেছে? পৃথিবীর প্যারজা আর কত বাড়াবো? এবারের সন্তানটি পেটে নিয়ে আমি খুব পেরেশান। কি আর বলবো, নিজের ওপরেই নিজের রাগ হয়। কত মনে হয় আর চাই না, আর বোঝা বইতে পারি না। কিন্তু জন্মের পরে তার শুধু মুখটি দেখা বাকি। কার কার সাজি জানি নে, একবার যেই মুখটির ওপর চোখ পড়ল, একদিকে সারা দুনিয়া আর একদিকে ওই নারী ছেঁড়া সন্তান। কিন্তু যতদিন না জন্ম হচ্ছে, পেটের ভারে সমদম খালি মনে হয় আর দরকার নাই। আর কত পেটে ধরতে হবে, নিস্তার কি কোনোদিন মিলবে না? বাড়ির ছেলে মেয়েদের
আর কত হিসেব দেব? আমার দুটি, আরেকটি এলো বলে। বউ ছোট বউয়ের একটি একটি খোঁকা হয়েছে। সেজ বউ দুটি খোঁকা রেখে চোখ বুজেছিল। তবে বছর 2 আগে তার ছোটটি দুনিয়ার মায়া কাটিয়ে চলে গিয়েছে। 8 বছরের হয়েছিল। একদিন দুপুরবেলায় 2 বার শুকনো বমি হলো, মুখ হয়ে গেল নীলবর্ণ। তার মা নাই, নতুন মা কেবল ঘরে এসে। সব কাজ বাদ দিয়ে সেই ছেলের সেবা গিন্নি একা করলে। আমার ননদকেও কাছে আসতে দিলে না। শাশুড়ি বুঝলে এই মা হারানো ছেলেটিকে তাকেই দেখতে হবে। অবশ্যই বেশি সময় লাগলো না, 2-3 দিনের মধ্যেই সে চলে গেল। এক একজনের অমনি কপাল হয়। দুনিয়ায় আসে, কেউ তাকায় না, দেখে না, আদর ভালোবাসাও তেমন জোটে না। তারপর হুট করে একদিন চলে যায়। চলে যাওয়াটাও তেমন কেউ খেয়াল করে না। হয়েছিলেও অমনি কপাল করে এসেছিল। যাগ্য, এখন আমি খুব পেরেশান। চলাফেরা করতে কষ্ট হয়। ভোগাবে মনে হচ্ছে পেটের এই সন্তানটি। এই সময় একদিন দুপুরবেলায় হিঁদু পাড়ায় আগুন লাগলো। এই এলাকায় আগুন লাগাটো যে কি ব্যাপার তা মানুষে চিন্তা করতে পারবে না। শুকনোর সময় সারা 15 দিন আসমান থেকে আগুন ঝরছে। 2-1 বাদে সব বাড়িরই মাটির দেয়াল আর খড়ের চাল। খুব কম 1-2 বাড়ির চাল টিনের। তা মাটির বাড়ির বাহার কম হয় না। এই দেশে এমন মাটি পাওয়া যায় যে তা দিয়ে ঘরের ভেতরের দেয়ালে চুনকামের কাজও হয়। আমাদেরই কত ঘরের দেয়ালে এমনি চুনকাম করা আছে। আর বাড়ির বাইরের দেয়ালগুলোয় মাটির মিহিন কাজ করে আলকাতরা লেপে এমন সুন্দর করে যে শতেক বর্ষাতেও কিছু হয় না। কিন্তু এত সৌন্দর্য হলে কি হবে? চালছি সব খড়ের, কত বাহার করে ছাঁচ কাটা, শাল কাঠ, তাল গাছের কাড়ি, বাঁশ এসব দিয়ে চালের তলার কাঠামো এমন দবজ করে তৈরি যে বৈশাখ জ্যৈষ্ঠী আশ্বিন কার্তিকের ঝড়েও কিছু হবে না। কিন্তু আগুনের কাছে সব জব্দ। আগুন লাগলেই মনে হয় সারা বাড়ি যেন ঠিক বারুদের গাদা। সেদিন দুপুরে কোথা থেকে আগুন ধরল কে জানে? কামারশালা থেকে, নাকি মোড়ল বাড়ির চুলো থেকে, নাকি অন্য কোনো বাড়ি থেকে, নাকি আপনা আপনি লাগলে কেউ বলতে পারলে না। উত্তর পাড়ায় লাগলো আর লহমার মধ্যে ছড়িয়ে পড়ে এগুইতে লাগলো দক্ষিণ পূব দিকে। এই তল্লাটে গায়ের রাস্তার দুপাশে একটোর পর একটো বাড়ি, চালে চালে লাগানো, ঠিক শহরের মতন। খুব কাছে কাছে বাড়ি, 2 বাড়ির মাঝে একটোয় পাঁচির কিংবা কোনো পাঁচিরই নাই। আগুন যে লাগলো, ধুঁইল, দাও দাও করে জ্বলে উঠল, তাকে কেউ দেখতে পেলে? দুপুরবেলার আগুন কেউ দেখতে পায় না। সাদা ধুঁয়ো হয়তো একটু দেখতে পায়, কিন্তু দিনের আলোর সাথে আগুন এমন মিশে যায় যে কিছু বোঝা যায় না। তাই বলে আগুন লাগলে কারোর জানতে বাকি থাকে না, বরং আগুনের খবরই সবচাইতে তাড়াতাড়ি জানতে পারে লোকে। কি করে জানে জানি না। হু হু করে একটু শব্দ ওঠে, সে শব্দ আবার তেমন শোনা যায় না। তবে হ্যাঁ, হঠাৎ করে চারদিক থেকে বাতাস ছুটে আসে। সেই বাতাসের শনশন আওয়াজ পাওয়া যায়। তারপর দাঁড়িয়ে থাকলে গরম বাতাস এসে গায়ে লাগে, ছাই উড়ে বেড়ায়, আর মাটি, বাঁশ, খড়, সংসারের জানের জান সব জিনিস পোড়ার গন্ধ পাওয়া যায়। আগুন লাগার খবর ঠিকই জানতে পারলুম। একনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলুম আগুন উত্তর থেকে দক্ষিণ দিকে যেছে। পটপট ধুমধাম আওয়াজ হচ্ছে। প্রথম যে লোক দেখেছিল সে চেঁচাতে যেও চেঁচাতে পারে নাই, তাকে বোবায় ধরেছিল। আগুন প্রথমে যে দেখে সে লিকিনি গলা দিয়ে আওয়াজ বের করতে পারে না। বুকে 20 মণি পাথর চাপানো আছে বলে মনে হয়। এখন অবশ্যই অনেক মানুষ, সারা গায়ের মানুষ আগুন নেভাইতে লেগে গিয়েছে। সবাই চেঁচাইছে, হই হল্লা চিৎকার কানে আসছে। কি আচ্ছুচ্ছি, এত পুড়ছে, সব পুড়ে যেছে। তবু মানুষের চেঁচানি শুনেই ভয় অনেকটু কম লাগছে।
কিন্তু যখন আগুনটা লেগেছিল, যে প্রথম দেখেছিল তার দম আটকে গিয়েছিল, শব্দ বার করতে পারে নাই। আগুন লাগলে মানুষের যেন কেয়ামতের ভয় লাগে। সেদিনই শ্বাস লাগার কোলে কোলে বামুন পাড়ায় পোড়া আতুর ঘরের মধ্যে বশ্চাজ্জি গিন্নির একটি খোঁকা হলো। আর মাঝরেতের পরে আমারও গভ্যের সন্তানটি জন্ম হলো, সেও একটি খোঁকা। মনে হয় ওই মহালঙ্কা কাণ্ড না হলে ওই দিন ভস্টাজ্জি গিন্নির ছেলে হতো না। আমার ছেলেটিও ওই রেতে দুনিয়ায় আসতো না। পরের দিন সকালেই ভস্টাজ্জি এলো বাড়িতে। প্রলয় হলো হে, প্রলয় হলো। প্রলয়ের মধ্যে পুত্রলাভ। আমারও হলো, তোমারও হলো। আমি ওই হতভাগার নাম রেখে দিয়েছি ভণ্ডুল। তাই বলে তুমি ওরকম রেখো না, একটা ভালো সোজাসুজি নাম রেখে দিও ছেলের। সে তো হলো, এদিকে গায়ের যে সর্বনাশ হয়ে গেল ভট্টাচ, তার কি করা যাবে বলো? নিয়তিকেও খণ্ডাতে পারে না। তবে কথা হচ্ছে, তুমি ইউনিয়নের প্রেসিডেন্ট, আমি একজন মেম্বার। তোমার সময়েই এমন আগুন লেগে আর্ধেক গা পুড়ে ছাই হয়ে গেল। তোমাকেই এখন লোকের কাছে গিয়ে দাঁড়াতে হবে। ওই শুরু হলো। সত্যি আর্ধেক গা পুড়েছিল। ঘরের সব জিনিস নষ্ট হয়েছিল তো বটেই, বেশিরভাগ বাড়ির খড়ের চাল পুড়ে এমন দশা হয়েছিল যে দেখলে চোখের পানি রাখা যে ছিল না। খালি পোড়া কালো কালো দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। আদার রেতে সেদিকে গেলে গা ছমছম করে, ঠিক যেন সার সার ভূত দাঁড়িয়ে রয়েছে, মুখে রা নাই। সে যে কি অবস্থা বলা যেছে না। ছেলে মেয়ে নিয়ে রেতে থাকে কোথা? অনেক ভদ্রলোক গেরস্ত কি করবে? উঠোনে বিছানা পেতে খোলা আসমানের তলায় থাকতে লাগলো। আর এইবার দেখলাম কর্তাকে। সে দিনকে দিন মানলে না, রাতকে রাত মানলে না। আশেপাশের বিষ্ট গায়ে ছুটে বেড়াতে লাগলে, এক দণ্ড বাড়িতে থাকতো না। কোনো কথা নয়, মানুষকে একটু মাথা গোজার ঠাই করে দিতে হবে, তারপর অন্য কথা। গাড়ি গাড়ি নতুন বাঁশ লাগবে, কাঠ লাগবে, খড় লাগবে, দড়ি, পেরেক, গজাল। মোট কথা হচ্ছে, বাড়ি করতে যা যা লাগে সব জোগাড় করতে হবে। মানুষের জন্যে ভিখিরি সাজতে ভিক্ষে করতে দোষ কি? নিজের জন্যে তো নয়, এতে হীন হবার কিছু নাই। কর্তা হাত জোর করে গায়ে গায়ে যে অবস্থাপন্ন চাষি গেরস্তদের কাছে বাঁশ, খড়, কাঠ এইসব যাচেঙ্গা করতে লাগলো। চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। হ্যাঁ, একটু মানুষের মতন মানুষ বটে। হিন্দু মুসলমান বলে কথা লয়, একজনা মানুষ। কত সুনাম হতে লাগলো তার। নতুন রাস্তা হবার পরেও তেমন হয় নাই। অসাধ্য কীর্তি করলে মানুষটো একা করে নাই বটে, সবাইকে সাথে নিয়েই করেছিল এই কাজ। ইউনিয়নের মান্যগণ্য কর্তারা সবাই ছিল, তবু সবাইকে একসাথেই বা করতে পারে কজনা? সারা গা যেন ঘুমিয়েছিল, মিশমার হয়েছিল। কর্তার ডাকে গা ঝাড়া দিয়ে জেগে উঠল। কেউ বসে নাই, সবাই কাজে লেগে গিয়েছে। যাদের কোনো ক্ষতি হয় নাই আগুনে, তারাও সবাই কাজে লাগলো। নিজের নিজের কাজটুকু করে আবার ওই সাজারের কাজে হাত লাগালো। দরকার হলে নতুন করে মাটির দেয়াল করে দিচ্ছে, বাঁশ কাটছে, কাঠ চিড়ছে, ঘোড়ামিরা এসে চালা তুলছে, বাঁশ কাঠের কাঠামো তৈরি করে দিচ্ছে, তারপর খড় দিয়ে ছাইয়ে দিয়ে তবে ছুটি। টাকা পয়সা যেখান থেকে যা জোগাড় হয়েছিল, কর্তা সেখান থেকে যাকে যা দেবার, যাকে না দিলেই নয়, তাকে তেমনি করে মজুরি দিচ্ছে। সত্যি অবাক বটে। আষাঢ় শাওনের বর্ষা বাদল আসার আগেই আমাদের এই পোড়া গা আবার নতুন হয়ে গেল, আগের চেয়ে নতুন। দূর থেকে দেখা যেতে লাগলো সব নতুন ঘরের চাল। ঘরের রং তো সোনার মতন। পুরনো কালো হয়ে যাওয়া চালগুনোর বদলে এই নতুন ছাওয়ানো চালগুনো দূর থেকে সোনার মতনই ঝকঝক করতে লাগলো। সব কাজ হয়ে গেলে কর্তা একদিন ভট্টাচার্যকে বললে, ছেলের ভণ্ডুল নামটি বাদ দিয়ে আরেকটি নাম দাও ভট্টাচার্য।
ভণ্ডুল কিছুই হয় নাই। সে আর পশ্চাৎজীব করে নাই। ছেলের নাম ভণ্ডুলই রইল, সোনার ছেলে, তবু সারা জীবন ভণ্ডুল নামই বয়ে বেড়াইলে।